হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগত জানাই স্টক স্পেসিফিক আলোচনাতে। আজকে আমরা আলোচনা করব কোটাক মাহিন্দ্রা ব্যাংককে নিয়ে। তো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উইকলি চার্ট। তো উইক অ্যানালিসিস করব, তারপরে আমরা ডেইলি টাইম ফ্রেমে গিয়ে বোঝার চেষ্টা করব যে এখন এই মুহূর্তে আমাদের এই স্টকটি নিয়ে কি করা উচিত বা আমাদের ইন্টারপ্রিটেশন কি হচ্ছে। তো ক্লিয়ারলি আমরা সুইং হাই সুইং লো অ্যানালিসিস করব সবার আগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরে নেওয়া যাক লং টার্ম পার্সপেক্টিভে এই ছিল আমাদের হাই এবং এই ছিল আমাদের লো। তারপরে স্টকটি একটি সুইং হাই ফরমেশন করে, হায়ার লো ফরমেশন করে আবার নতুন হাই তৈরি করে। তারপরে আবার আমাদের মোটামুটি প্রিভিয়াস যে ইম্পর্ট্যান্ট সুইং লং টার্ম পার্সপেক্টিভে আমাদের ইম্পর্ট্যান্ট সুইং কোনটা? এইটা। কেন বললাম ইন্টারমিডিয়েট সুইংগুলো কেন বাদ দিলাম? কারণ আমরা লার্জার পার্সপেক্টিভে দেখছি। তো এগুলো অ্যাডিশন অল্টারেশন এগুলো আমরা করতে পারি, এগুলো চার্ট যত আপনি দেখবেন তত বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের ইম্পর্ট্যান্ট সুইং ছিল এটা। এবার এটা আপনাদের মনে হতে পারে যে এটা এই ঘটনাটা ঘটে গেছে বলে অ্যানালিসিস করাটা ইজি, কিন্তু এরকম নয়। আপনারা দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার কাছে সিগনিফিক্যান্ট সুইং লো কোনটা হবে একটা পার্টিকুলার টাইম ফ্রেমের ক্ষেত্রে, এইটা নাকি এইটা নাকি এইটা। তো এখানে আমরা যেহেতু লঙ্গার টাইম ফ্রেম দেখছি, আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা আমাদের কাছে সিগনিফিক্যান্ট সুইং লো। সেই সিগনিফিক্যান্ট সুইং লোকে, অর্থাৎ সিগনিফিক্যান্ট বলতে এটা নয় যে এগুলোর কোনো গুরুত্ব নেই, এগুলোর গুরুত্ব আছে অবশ্যই। ট্রেন চেঞ্জ মেথড যদি আমরা ফলো করি তাহলে এই ছোটো ছোটো সুইংগুলোকে ভেঙেই ট্রেনটা আমাদের চেঞ্জ হয়েছিল আগেও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে সুইং, মানে যেখান থেকে আমাদের একটা প্রিভিয়াসলি যে একটা ডিসেন্ট মুভ দেখতে পেয়েছি, শার্প মুভ দেখতে পেয়েছি, সেই কথাটা বলা হচ্ছে। এবার এটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আবার করোনা ক্র্যাশ বা করোনা পিরিয়ডের পর থেকে এখান থেকে খুব সুন্দর রিকভারি, আবার হায়ার হাই ফরমেশন, অর্থাৎ হাই হায়ার হাই হায়ার হাই এবং লো হায়ার লো এবং হায়ার লো ফরমেশনের মধ্যে দিয়ে চলছিল। এবার যদি আমি সম্পূর্ণটা মুছে দিয়ে এবার এটাকে ট্রেন্ড লাইনের রেসপেক্টে দেখি, তাহলে কি দেখতে পাবো? তো দেখুন, এই ছিল আমাদের হাই হাই হায়ার হাই। তো এই হায়ার হাইগুলোকে কানেক্ট করলে আমরা একটা ওপরের দিকের স্লোপিং ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স লেভেলগুলো পাবো। আর নিচের দিকে যদি আমরা আবার টানার চেষ্টা করি তাহলে মোটামুটি করে আমরা এই লেভেলটাতে লেটাস সে এইটা একটু অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা লং টার্মে যেহেতু দেখছি এরকম করে একটা জোন প্লট করে রাখতে পারি। এবার দেখুন, আপাতত আমাদের কাছে এই ট্রেন্ড লাইন জোনটার আমাদের কোনো সিগনিফিক্যান্স আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ প্রাইস এখান থেকে অনেকটা দূরে রয়েছে, তাই না? এই কারণে আমরা আপাতত কোনো সিগনিফিক্যান্স দেখতে পাচ্ছি না। ওই জন্য এটাকে আমরা এটা নিয়ে তেমনভাবে আলোচনা করার এখন কোনো জায়গা নেই। এই জায়গাটাই কি ঘটেছে দেখুন, এইখানে যে বাজার একটা আপট্রেন্ডিং মুভমেন্টের মধ্যে ছিল, কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লো ফরমেশনের মধ্যে, ঠিক এই হাইটা ফরমেশন করার পর বাজার কি করলো? বাজার একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে গেল। কেমন করে? ধরুন এই জায়গাটায় যখন আমরা রয়েছি তখন আমাদের ইম্পর্ট্যান্ট সুইং লো কোনটা, ক্রিটিক্যাল সুইং লো কোনটা? আমাদের কাছে এইটা, এই জোনটা। তো এখানে আমরা আপাতত একটা হরিজন্টাল বক্স প্লট করে রাখলাম। এই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট সুইং। ডান দিকের প্রাইসগুলো কখনো দেখবেন না, ওকে? মানে এই মুহূর্তে তো আমাদের কাছে এই রকম ছিল সিচুয়েশন। এবার দেখুন, আপ ট্রেন্ড কন্টিনিউ করতে গেলে সুইং হাই সুইং লো সিরিজে বা প্রাইস অ্যাকশন সিরিজের আমাদের যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেই প্রাইস অ্যাকশন সিরিজের প্রথম ভিডিও সুইং হাই সুইং লো নিয়েছিল। সেখানে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করার সময় জেনেছিলাম যে প্রাইস যখন চলছে তখন যদি এরকম কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লো ফরমেশন করে চলে তাহলে আমাদের স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে ধরা যেতে পারে। তো এখানে কি হয়েছিল? এখানে দেখুন, এখানে হায়ার হাই ফরমেশন করলো, তারপরে বাজারের যদি এই পর্যন্ত যে প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে এর ভিত্তিতে যদি আমাদের ট্রেন্ড অ্যানালিসিস করতে হয়, তাহলে আমরা বলতে পারি যে এই সুইংটা যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই আপ ট্রেন্ডটা আমাদের কাছে ভ্যালিড।
এবার ঠিক এই হাইটা তৈরি করার পর বাজার যখন এই সুইংটার কাছে এলো, এখান থেকে দুটো সিচুয়েশন আমাদের তৈরি হতে পারতো। এক, এখান থেকে টেস্ট করে শার্প রিকভারি উপরের দিকে, আইদার একবার টেস্ট করে ব্রেকডাউন করে প্রিভিয়াস সুইং লোকে টেস্টিং, অর এখানে এসে সাইডওয়েজ হয়ে যাওয়া। এই তিনটে পসিবল সিনারিও আমাদের কাছে ছিল। তো লেট আস সি যে বাজার কি করেছে। তো বাজার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বাজার যখন এসেছে আবার টেস্ট করতে, এখান থেকে একটা ছোটোখাটো হলেও শার্প রিকভারি আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বাজারের কাছে এই যে লং টার্ম পার্সপেক্টিভে আমাদের কাছে স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু এখন এটা, যেটা কিনা মোটামুটি একবার, দুইবার, তিনবার টেস্টিং হয়ে গেছে। এবার এই তিনবার টেস্টিংয়ের ফলে আমাদের কাছে এই জোনটাও অনেকটা এক্সপ্যান্ড হয়ে গেছে। অর্থাৎ এরকম করে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তো এটাকে অনেক ট্রেডাররা এক্সপ্যানশন অফ দ্য সাপোর্ট লেভেল অর রেজিস্ট্যান্স লেভেল দুটোই হতে পারে বলে থাকে। তো এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে ওভারঅল রেসপেক্টে তো আমাদের আপ ট্রেন্ড ছিল, এবার কোথাও না কোথাও এই আপ ট্রেন্ডটাকে ইনট্যাক্ট রেখে বাজার একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলছে, যার লোয়ার ব্যান্ড অবশ্যই স্ট্রং লোয়ার ব্যান্ড ছিল, মানে রয়েছে আমাদের এইটা, যেটা কিনা মোর প্রিসাইজলি 1620 টু 700 লেভেল, এবং ওপরের দিকেও আমাদের একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে, যেটা কিনা আমাদের অলমোস্ট যদি দেখা যায় তাহলে এই হচ্ছে আমাদের টিপিক্যাল একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের মধ্যে বাজার মোটামুটি মোরলেস কি করছে, দীর্ঘ 2.5 বছর ধরে ট্রেড করছে, তাই না? তার মানে 2.5 বছর ধরে বাজার কিন্তু কোনো রিটার্ন প্রোভাইড করেনি লং টার্ম ট্রেডারের ক্ষেত্রে। অর্থাৎ যদি ধরে নেওয়া যাক আমি এই জায়গায় কিনেছি এই ব্যান্ডের মিডল পয়েন্টে, অর্থাৎ 1840, তাহলে এখন কোথায় চলছে? এখন 1780-তে চলছে, অলরেডি লসে চলছে, তাই না? তার মানে till 2.5 years it has provided no return. এবার আমি সব মুছে দেবো, মুছে দিয়ে এবার ছোট টাইম ফ্রেমে চলে যাব, শুধুমাত্র দুটো জিনিস রাখবো। এক হচ্ছে আমাদের টিপিক্যাল রেজিস্ট্যান্স লেভেল, আর দুই হচ্ছে আমাদের টিপিক্যাল সাপোর্ট লেভেল, যার মধ্যে এখন ট্রেড করছে বাজার। এই জোনটা আমাদের কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আরও একটা কথা না বললেই নয়, বাজার কিন্তু শর্টার পার্সপেক্টিভে লং টার্মে আমাদের আপ ট্রেন্ড দেখতে পেলাম, এবং আপ ট্রেন্ডেরই একটা সাইডওয়েজ মুভমেন্ট চলছে ধরে নিচ্ছি, কারণ আপ ট্রেন্ডটা ইনট্যাক্ট এখনো, এবং বাজার বেশ কিছুদিন আগে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট আমাদের দেখিয়েছিল। এবার এটাকে যদি আরেকটু বাঁ দিকে শিফট করা যায় তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো ফর্ম হয়েছিল, একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট কিন্তু আমাদের হয়েছিল। সেই ব্রেকআউটের পরেও বাজার প্রিভিয়াস টিপিক্যাল রেজিস্ট্যান্স থেকেই একটা ডাবল টপ টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করে কিন্তু ছোট রেঞ্জে যেটা তৈরি করে আবার বেসকে টেস্ট করেছে, অর্থাৎ লোয়ার রেঞ্জকে টেস্ট করেছে। এবার আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো ডেলি টাইম ফ্রেমে আমার যতদূর মনে পড়ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিয়ে আমরা এগুলো জায়গায় আলোচনা করেছিলাম এই ডাবল বটম ফরমেশনটা দেখে, তাই না? যতদূর মনে পড়ছে আমার, একবার চেক করে নেবেন ডেলি স্টক অ্যানালিসিসের প্রিভিয়াস ভিডিও। আমার স্পষ্ট মনে পড়ছে কেন, কারণ এটা কোয়ালিটি স্টক, অবভিয়াসলি এখানে একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল, এবং তারপরে এইখানে এসে যখন এই রকম একটা মর্নিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল, তখন আমাদের রাডারে এসেছিল স্টকটি, কিন্তু খুব তাড়াতাড়ি কুইকলি আমাদের এখান থেকে অপ্ট আউট করে দেয় বাজার। এই যে তখনকার আমি আগেকারগুলো একটু মুছে দিই। হ্যাঁ, তখনকার সিচুয়েশন কি ছিল, আমাদের পার্সপেক্টিভ বা ইন্টারপ্রিটেশন এইরকম, যে এইখানে একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন ফরমেশন আমরা দেখতে পেয়েছিলাম, টেস্টিং, ট্রেন্ড লাইন ব্রেকডাউন, কিন্তু সেখানে আমাদের অবশ্যই প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল ইনট্যাক্ট ছিল, নিয়ারেস্ট সাপোর্ট এখান থেকে আমাদের এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার পর কেমন লাগবে দেখতে, দেখুন এই রকম সিচুয়েশনে খুব সুন্দর একটা পুলিশ আরামির কনফার্মেশন, মোর মানে নট প্রিসাইজলি বাট অ্যাপ্রক্স যদি লেভেল ধরা হয় তাহলে এটা আমাদের একটা মোটামুটি মর্নিং স্টারের মতো তৈরি করেছিল। তো অবশ্যই আমরা সবসময় বলে থাকি যে প্যাটার্নের কনফার্মেশন, যে কোনো প্যাটার্নের কনফার্মেশন বা যদি কোনো একটা ব্রেকআউট ডে থাকে তার উপরে প্রাইস দাঁড়িয়ে থাকা, এগুলো খুব বড় একটা ফ্যাক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার
এই প্যাটার্ন মানে মর্নিং স্টারের মতো প্যাটার্নটা তো তৈরি করেছিল, কিন্তু কোথাও না কোথাও এর যে কনফার্মেশন লেভেল ছিল সেটা কিন্তু ব্রিচ করতে পারেনি অন দ্য নেক্সট ডে বা 3-4 দিন বাদেও। তার ফলস্বরূপ কি হয়েছিল, একদিন, 2 দিন, 3 দিনের দিন আমাদের কি ডাউনওয়ার্ড ব্রেকআউট করে আমাদের স্টপ আউট, যদি আমরা এগুলো জায়গায় এন্ট্রি নিয়েও থাকতাম তাহলে আমাদের কিন্তু স্টপ আউট হয়ে গিয়েছি আমরা। যেই মুহূর্তে স্টপ আউট হলো, বাজার দেখুন আবার একটা ট্রেন্ড চেঞ্জের ছোট রেঞ্জের মধ্যে হলো, একটা ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দিল, আবার রিকভার করলো প্রিভিয়াস সুইং এর লেভেলটাকে, করে তার কনফার্মেশনও অলমোস্ট দিল, তারপরে আবার আমাদের সেই স্টপ হান্টিং। ওকে, এই রকম পর্যায়ের মধ্যে দিয়ে কি হলো তাহলে এবার দেখুন, এবার কি প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে। তাহলে এই যে ঘটনাটা ঘটার পরে আবার যখন ট্র্যাপ হলো ট্রেডাররা, অর্থাৎ দেখুন প্রিভিয়াস ঘটনাটাতে কি এখানে যদি চার্ট প্যাটার্ন ট্রেডার হন লাইক মি, তাহলে তাদের স্টপ আউট হয়ে গেছে, ধরে নিচ্ছি আমি এই জায়গাটায় প্রথমে, এখানে ডাবল বটমের এই জায়গাটায় স্টপ আউট হয়ে গেছে। তারপরে কি এখানে রিকভারি দেখে এবং এই বেস থেকেই যেহেতু একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন, এই কারণেও যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তারও স্টপ আউট হয়ে গেছে, তার মানে 2বার স্টপ আউট হয়ে গেল। তৃতীয়বার আবার একটা ডাবল বটম ছোট রেঞ্জে হলেও তার কনফার্মেশন দিয়ে তার যে স্টপ লস সেটারও স্টপ হান্টিং হয়ে গেল, অর্থাৎ তৃতীয়বারের জন্য স্টপ লস আউট হলো, স্টপ হিট হলো, তাই না? এবার তারপরে কি করলো বাজার, কোথাও না কোথাও এখানে যখন স্টপ হিট করলো, করে আবার সাব রিকভারি দিল, সাব রিকভারি দিয়ে দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল এবার কি করে চলে এলো, কোত্থেকে চলে এলো দেখুন, এগুলো জায়গা থেকে প্রত্যেকবার কি হয়েছে, আমাদের এক্সপেকটেশন ছিল ওপরের দিকে যাবে প্রাইস, কিন্তু না গিয়ে এখান থেকেই কিন্তু বাজার রিজেকশন ফেস করতে শুরু করলো, তাই না? এবার যখন বাজার এগুলো জায়গায় ট্রেড করছে, কথাটা মন দিয়ে শুনুন, যখন এগুলো জায়গায় ট্রেড করছে তখন কি হবে, তখন আমাদের কাছে উই হ্যাভ আ ট্রেন্ড লাইন ব্রেকআউট, তাই না? আরও যদি লার্জার পার্সপেক্টিভে দেখা যায়, এইরকমভাবে যদি দেখা যায় তাহলে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট ছিল, কিন্তু কোথাও না কোথাও আমাদের মাথার উপরে ওভারহেড রেজিস্ট্যান্স, তো ওভারহেড রেজিস্ট্যান্সকে অবশ্যই এই কারণে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তাই না? তাহলে এখানে যদি আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে গিয়ে থাকে, তার কনফার্মেশন হয়ে গিয়ে থাকে, আমরা কিন্তু ট্রেডটা নেব না, এন্ট্রি করতে আমরা পারি না। কেন? কারণ ওভারহেড, বিকজ অফ ওভারহেড রেজিস্ট্যান্স থেকে যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু রিজেকশন আসতে পারে, প্রবাবিলিটি তাই বলছে। তাহলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ হিসেবে চলে গেলাম, তাহলে আমাদের কি মিনিমাম এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ওভারকাম করতে হবে, তারপরে বাজার এখান থেকে ব্রেকআউটের পর আবার রিট্রেসমেন্টের পরে ফার্দার আমাদের খুব সুন্দর একটা ব্রেকআউট, তাই না? এই ঘটনাটা ঘটার সাথে সাথে বাজার কি করলো দেখুন, বাজার একটা কমপ্লেক্স চার্ট প্যাটার্ন তৈরি করে ফেললো, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, যার লেফট শোল্ডারটা একটা ডাবল বটম, হেডটা অবশ্যই একটা ইভ বটমের মতো, এবং তারপরে রাইট শোল্ডারও একটা ইভ বটম দিয়ে ফরমেশন করে দেখুন, এটা কি একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো নয়, করে তার কনফার্মেশন দিল এগুলো জায়গায়। এবার ধরুন আপনি ট্রেডার হিসেবে এগুলো জায়গায় এন্ট্রি নিয়েছিলেন, ওকে, খুব তাড়াতাড়ি ডিসেন্ট প্রফিটও দেখতে পেয়েছেন, কিন্তু আপনার স্টপ কোথায়, স্টপটা আইদার এখানে বা এখানে, যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড 1:2 থাকে তাহলে আপনার এখানে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড অ্যাচিভ করেনি, তাই না? আর যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড 1:1 হয় তাহলে মোস্ট প্রবাবলি আপনার এই টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবার একজন ট্রেডার হিসেবে আপনার রিস্ক টু রিওয়ার্ড অবশ্যই আপনি জানেন বা আপনাকে ঠিক করতে হবে। এই গেল একটা ধারণা। এবার কি, কেন প্রিভিয়াস এই যে এত চার্ট অ্যানালিসিস করলাম এখনকার প্রাইসে গুরুত্ব না দিয়ে কেন এই প্রিভিয়াস আলোচনাগুলো করছি, এটা বুঝতে গেলে এখনকার প্রাইস অ্যাকশনে আমরা চলে আসব। এবার দেখুন, এই যে বেস ফরমেশনের সাইন আমরা দেখতে পেয়েছিলাম, যদি এটা সত্যি সত্যি স্মার্ট মানির জোন হয় তাহলে স্মার্ট মানি আবার চাইবে এই জায়গায় প্রাইসকে নিয়ে আসার, এটা স্বাভাবিক ধারণা। বাজার কি করলো, এইখানে ঠিক টপটা ফরমেশন করার পর কুইক রিকভারি, অর্থাৎ কুইক রিকভারি ইন দ্য সেন্স অন দ্য ডাউন সাইড, কুইক রিজেকশনও বলা যেতে পারে বা কুইক প্রফিট বুকিংও বলা যেতে পারে, হোয়াট এভার ইট মে বি, বাজার এখানে এসে আবার প্রিভিয়াস জোনটাকে আমাদের টেস্ট করলো। এবার এই টেস্টিংয়ের মাধ্যমেও কিন্তু বাজার একটা আমাদের চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, যার কনফার্মেশন এখনও কিন্তু সলিড কনফার্মেশন আমরা পাইনি। প্রিভিয়াস একটা বেসের জায়গাতেই বাজার কিন্তু আবার লেফট শোল্ডার, হেড
এবং রাইট শোল্ডার ফরমেশন করার চেষ্টা করছে। যার কনফার্মেশন হবে এর ওপরে এগুলোতে প্রাইস তো দাঁড়াচ্ছে, কিন্তু এই জোনটা ভেদ করে বেরিয়ে যেতে পারছে না। তো এই জোনটা যদি ভেদ করে বেরিয়ে যায় তাহলে অবশ্যই আমরা এই স্টকটিতে বুলিশ হতে পারি এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। এবার যদি আমাদের ট্রেড প্ল্যানিংয়ের ব্যাপার আসে, যদি সত্যি সত্যি আমরা এক্সিকিউট করতে চাই প্ল্যানটাকে, তাহলে আমাদের কি করণীয়? সবার আগে যেটা বললাম যে এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে হবে। একটা সলিড গ্রিন ক্যান্ডেল অবশ্যই এই জোনের উপরে আসা বাঞ্ছনীয়, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমাদের স্টপ লস কোথায় হবে? স্টপ লস এক একজন ট্রেডার এক এক রকমভাবে দিতে পারেন, সুইং হিসেবে দিতে পারেন, ক্যান্ডেল হিসেবে দিতে পারেন, এগুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে। লেভেল হিসেবে হতে পারে, ফিবোনাচি হিসেবে হতে পারে, মুভিং অ্যাভারেজ হিসেবে হতে পারে, তাই না? পার্সেন্টেজ ওয়াইজ হতে পারে, অনেকের পকেটিক্যাল স্টপ লস থাকে সেই অনুযায়ী, হোয়াট এভার ইট মে বি, আপনাকে সেটা ফলো করতে হবে। দ্বিতীয় কি, চার্ট কি বলছে? চার্ট বলছে কিন্তু এগুলো জায়গায় আমাদের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। এটা একটু দূরে হবে অবভিয়াসলি, তাহলে এগুলো হচ্ছে আমাদের কাছে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এগুলোকে খেয়াল রাখতে হবে। ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স আমাদের এই সুইংটাও হতে পারে, কারণ এখানে দেখুন রিট্রেসমেন্টের পরে শার্প রিকভারি, শার্প সেলিং এগুলো লেভেল থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে এখনকার জন্য যদি কেউ একটু পজিশনাল বেসিসে ভাবতে চান, একটু একটু করে কোয়ান্টিটি অ্যাড করতে পারেন, কিন্তু মানে সব থেকে বেটার হয় যদি স্টকটির স্টপ লস লেভেল কোথায় হবে এটা নিয়ে যদি কনফিউশনে থাকেন, তাহলে সেফেস্ট এসএল কিন্তু একদম প্যাটার্ন অনুযায়ী দিন। প্যাটার্ন অনুযায়ী দিলে অন্তত রুমটা অনেকটা বেশি পাওয়া যায়। এবার অনেকের মনে এটাও প্রশ্ন হতে পারে যে একটা ইকুইটি স্টকে আমরা কাজ করব যদি 1700-1800 এন্ট্রি হয়, আর প্যাটার্ন অনুযায়ী যদি আমরা স্টপ লস দিই, তাহলে তো আমাদের সেই 200-250 পয়েন্টের, মানে কোটাকের মতো এই স্টকে আমাদের 200 পয়েন্টের স্টপ লস হয়ে যাচ্ছে। এটা কি লজিক্যাল? তো দেখুন, এটা আপনার জন্য মানে কোনো একজন ইন্ডিভিজুয়াল ট্রেডারের জন্য যদি লজিক্যাল হয় বা না হয়, ডিফারেন্ট কোনো এক ট্রেডারের জন্য কাছে কিন্তু এটা লজিক্যাল হতেই পারে। মানে আপনার কাছে যদি ইললজিক্যাল হয়, আরেকজনের কাছে লজিক্যাল হতে পারে, আরেকজনের কাছে যদি ইললজিক্যাল হয়, আরেকজনের কাছে লজিক্যাল হতে পারে। তো এগুলো কোনো কিছুই মানে 100% অ্যাকিউরেট নয়। আলটিমেট এটাই সত্যি যে আপনার ওভারঅল ভিউটা ঠিক হবে তখনই যদি আপনাকে আপনার মানে আমাদের বাজার যদি আমাদের সঙ্গ দেয়। অর্থাৎ এখান থেকে যদি বাজার রিভার্স করার থাকে তাহলে আমাদের অ্যানালিসিস ঠিক, যদি রিভার্স করার না থাকে বা রিভার্স যদি না করে তাহলে আমাদের অ্যানালিসিস অবশ্যই ভুল হবে। তবে প্রবাবিলিটি কি, যেহেতু লং টার্ম ট্রেন্ড এখনও ইনট্যাক্ট এবং বাজার যে শর্ট টার্ম রেঞ্জিং মার্কেটের মধ্যে ট্রেড করছে তার কিন্তু লোয়ার লেভেলের কাছাকাছি আছে বা ছিল কিছুদিন আগে, সেখান থেকেই রিজেকশন ফেস করে বা রিকভারি কমপ্লিট করে একটা বেস ফরমেশন করার চেষ্টা করছে। রিকভারি কমপ্লিট হয়নি, রিকভার করার চেষ্টা করছে একটা প্রিভিয়াস সাপোর্ট লেভেল থেকে, একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের সাপোর্ট লেভেল থেকে, লোয়ার লেভেল থেকে। তাহলে অবশ্যই আমরা আশা রাখবো যে আগামী দিনে স্টকটি ভালো পারফর্ম করবে। তবে লোভনীয় যদি আমাদের লেভেল বলা হয়, এই লেভেলে অবশ্যই ঢোকা যেতে পারে, তবে বাই অন ডিপ একটু যদি নিচে আসে, অর্থাৎ 1730-40 এগুলো লেভেলে যদি আসে তাহলে আমাদের জন্য আরও বেটার হয়। তাতে করে আমাদের স্টপটা কিন্তু অনেকটা ছোট হবে। তো এই গেল আমাদের। আচ্ছা, লাস্ট একটু আওয়ারলি টাইম ফ্রেমটাও দেখে নেওয়া যাক। আমি এবার সব কিছু মুছে দিচ্ছি। তো আওয়ারলি টাইম ফ্রেমেও মোটামুটি সুইংগুলো ইনট্যাক্ট রাখছে। এখানে দেখুন সুইং ভেঙেছে, ভেঙে আবার কুইক রিকভারি, এখানে ছোট্ট একটা ডাবল বটম টাইপও তৈরি করে দিয়েছে। অর্থাৎ দেখুন এই সুইংটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট ছিল যখন বাজার এগুলো জায়গায় রান করছে। আর কি ছিল ইম্পর্ট্যান্ট আমাদের কাছে? এইটা ছিল, এই ট্রেন্ড লাইন, তাই না? এবার দেখুন বাজার যখন এই ট্রেন্ড লাইন ভাঙলো, ফলো আপ সেলিং এলো কি, প্রিভিয়াস সুইংকেও ভাঙলো। তার মানে আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল। এই গেল আমাদের ট্রেডারের পার্সপেক্টিভ। যদি আমাদের এই ভিউটাই ইনট্যাক্ট রেখে দিতাম তাহলে কিন্তু আমাদের যে রিকভারির সাইন দিচ্ছে বাজার, সেটা কিন্তু আমরা ইগনোর করতাম তখন। তো সঙ্গে সঙ্গে যে কোনো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, মানে ধরুন কোনো একটা স্টক আপ ট্রেন্ডে চলছে, তারপরে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল, তার মানে এই ডাউন ট্রেন্ডে কনভার্ট হলো মানে এই নয় যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে, হতেই পারে।
এটা হতেই পারে যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, কিন্তু প্রত্যেকবার যে এটা হবেই এর কোনো গ্যারেন্টি নেই। তার মানে কি, ট্রেন্ডটা চেঞ্জ হলো ঠিক আছে, কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বাজার আবার কোনো রিভার্সালের সাইন দিচ্ছে কিনা। তো ঠিক এই রকম ঘটনাই হয়েছে। এই আলোচনা আমরা অনেকবার করেছি, আবারও করছি, কারণ আলটিমেটলি টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এখান থেকে দেখুন ডাবল বটম তৈরি করে বাজার কিন্তু সেই ডাবল বটমে, যারা আওয়ারলি টাইম ফ্রেম দেখছেন তাদের কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে অলরেডি, তাই না? তো এবার আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে যে আমাদের এই হাই অবশ্যই ব্রিজ করতে হবে, আর না তো এখানে আবার নতুন একটা প্রাইস অ্যাকশন তৈরি করে ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে হবে। তো টিল দেন ওয়েট অ্যান্ড ওয়াচ, বা যদি আপনারা একটু পজিশনাল বেসিসে ঢুকতে চান তাহলে এটা একটা লোভনীয় প্রাইস, এবং এর সাথে সাথে যদি আরেকটু রিট্রেস করে তাহলে ইট উইল বি আ গুড এন্ট্রি। এবং অবশ্যই সেক্ষেত্রে ক্রিটিক্যাল স্টপ, আপনার ট্রেড প্ল্যান, এবং আবার বলছি, আপনার নিজস্ব অ্যানালিসিস, আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সবার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, তাদের অ্যানালিসিস সম্বন্ধে জেনে অবশ্যই ডিসিশন নেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।